3 আগস্ট ইশতেহার দিবে এনসিপি, তুলে ধরা হবে নতুন বাংলাদেশের রূপরেখা। জুলাই পদযাত্রা নিয়ে ভোলার পথে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা ইশতেহার তৈরি করব যেখানে পুরো বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে এবং নতুন বাংলাদেশের রূপরেখা আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে তুলে ধরব। সোহাগ হত্যাকাণ্ড ঘিরে বিএনপির সমালোচনা উদ্দেশ্যমূলক বলছেন নেতারা। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা, কুড়িগ্রামে বললেন রিজভী। মেটফোর্ডের সোহাগ হত্যা মামলার আসামি নান্নুকে নারায়ণগঞ্জে গ্রেফতার। খুলনায় 1.5 মিনিটে শেষ হয় মাহবুব কিলিং মিশন, জড়িত ছিলেন 7 জন। পঞ্চদশ সংশোধনী বাতিলের পর গঠিত সরকারও অবৈধ বললেন বদিউল আলম মজুমদার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর সংরক্ষিত নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই সরকারও অবৈধ। পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। আগস্টে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় 2 ট্রলার সহ 34 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বিপুল পরিমাণ ইলিশ সহ 100 মণ মাছ জব্দ। এবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনকে সহায়তায় নেটোকে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী 3 আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশতেহারে পুরো দেশের সমস্যা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে ভোলায় যাত্রাপথে এসব কথা জানান নাহিদ। বলেছেন, জুলাই পদযাত্রা এখন পর্যন্ত সব জেলাতেই অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে এনসিপি। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে। দুপুর 2টার পর ভোলা প্রেস ক্লাব চত্বর এলাকায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই কর্মসূচি উপলক্ষে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা অংশ নেবে। মানুষ আসতেছে আমাদের পথসভায়, পদযাত্রায়, তাদের আশা আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই সকল প্রত্যাশা নিয়ে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তাদের প্রত্যাশা, আস্থা তারা ব্যক্ত করতেছে। 3 আগস্ট আমরা তো বলছি মানুষের এই যে নানান দুঃখ দুর্দশা সমস্যা সব কিছু নিয়ে আমরা ইশতেহার তৈরি করব যেখানে পুরো বাংলাদেশের যেই সমস্যাগুলো রয়েছে এবং নতুন বাংলাদেশের রূপরেখা আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে তুলে ধরব, সেখানেই সকল বার্তা উল্লেখ থাকবে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ভোলায় আছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আমরা যেমনটি জানি যে দুপুর 2টার পরে তো পদযাত্রা কর্মসূচি সেখানে শুরু হবার কথা রয়েছে, পথসভা শুরু হওয়ার কথা রয়েছে, একটি মঞ্চও প্রস্তুত হয়েছে। আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানাবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যেমনটাই বলছিলেন, ভোলায় এনসিবির কিন্তু 2টি প্রোগ্রাম রয়েছে, একটি হলো পথসভা এবং একটি হলো পদযাত্রা। তো বরিশাল থেকে কিন্তু এনসিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রওনা করেছেন সকালে এবং ভোলার সদরের খুব কাছাকাছি কিন্তু তারা চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তারা শহরের খুব কাছাকাছি চলে আসছে এবং তারা কিন্তু শহরের যে বাংলা স্কুল মোড় রয়েছে সেখানে এসে কিন্তু তারা পদযাত্রা করবেন এবং বাংলা স্কুল মোড় থেকে তারা নতুন বাজার হয়ে এই যে প্রেস ক্লাব যে চত্বর রয়েছে সেখানে এসে কিন্তু তারা পথ সভা করবেন এবং সেখানে কিন্তু যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন। বিশেষ করে কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা বক্তব্য রাখবেন এবং এই এনসিপির যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম উপলক্ষে কিন্তু ভোলার যেই বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এই সভাস্থলে কিন্তু চলে আসছে। তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এক প্রকার উৎসব বিরাজ করছে এবং তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আসলে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য শোনার জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণ পর মধ্যেই কিন্তু তারা এই সভাস্থলে চলে আসবেন এবং ঠিক সভাস্থলের পিছিয়ে কিন্তু তাদের গাড়ি বহর কিন্তু নামবেন এবং গাড়ি বহর থেকে তারা পদযাত্রা শুরু করবেন। বাংলা স্কুল মোড় হয়ে কিন্তু তারা নতুন বাজার হয়ে ঠিক এই যে
যেখানে রয়েছে প্রেস ক্লাব চত্বর, সেখানে এসে কিন্তু তারা পথসভা করবেন এবং ঠিক দুপুর 2:30টার মধ্যে কিন্তু পথসভা শুরু হওয়ার কথা রয়েছে। নুসরাত বৃষ্টি। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি, খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? দলটির শীর্ষ নেতারা বলছেন এক্ষেত্রে চাপ নেই, কারণ পট পরিবর্তনের পর থেকে দল ও অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তারপরও গুটি কয়েক দল বিদেশি মদত ও নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে কাট্টা হয়েছে। তবুও রাজনৈতিক অনৈক্য এড়াতে তৃণমূলে বার্তা দিয়েছে দলটি। পাশাপাশি আত্মসমালোচনার অংশ হিসেবে দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। ঘরোয়া সভা থেকে আনুষ্ঠানিক আলোচনায় বারবার অনিয়ম আর বিশৃঙ্খলা এড়ানোর তাগিদ দিলেও প্রায় নিয়ন্ত্রণহীন বিএনপির তৃণমূল। সোহাগ হত্যায় আরেক দফা সমালোচনায় বিদ্ধ বিএনপি। অস্বস্তি তৈরি হয়েছে দলের সর্বস্তরে। এমন সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে চেপে ধরছে দলটির এক সময়ের মিত্র দলগুলো। মিত্রদের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি, পাশাপাশি অপরাধ দমনে সরকারের উদাসীনতায় হতবাক জানিয়ে রোববার স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা করেন নেতারা। সিদ্ধান্ত হয় সহনশীলতা ও রাজনৈতিক কৌশলে পরিস্থিতি সামাল দেয়ার। ভারত যা চায়, আওয়ামী লীগ যা চায়, সেটাকে কার্যকর করার জন্য তারা এই নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর তারা যে অপকর্ম করে, বিভিন্ন দখল করে, তারা কয়েকজনে বহিষ্কার করছে। তা তো সাদা তোলে না, তা তো হাদিয়া তোলে। বিএনপি কোনটা সব হয় নাই, বিএনপি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। যারা ভালো খেলে তারা ধৈর্যের সাথে খেলে, আর যারা জানে ঘোড়ার থেকে যে আমি জয়লাভ করতে পারবো না, তারা কিন্তু ফাউল করে। আর এই অদৃশ্য ষড়যন্ত্র এবং অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে একটু ব্যাপাইতে হয়। আমরা এটা চাপ মনে করি না, এটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, সাংগঠনিকভাবে মোকাবেলা করব। আমরা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাবো। নানা অনিয়মের অভিযোগে কিছু ক্ষেত্রে তদন্ত ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত 10 মাসে মূল দলের সাথে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলও তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উদ্দেশ্য পরিষ্কার, ভোটের আগে বিপুল জনসমর্থন হারাতে নারাজ বিএনপি। সেজন্য দলের সব পর্যায়ে নতুন করে নির্দেশনা পাঠাচ্ছেন নীতি নির্ধারকরা, যেখানে গুরুত্ব পাচ্ছে সামাজিক শৃঙ্খলা। লক্ষ কোটি নেতা কর্মীদের মধ্যে আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে কি জড়াবে না। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। 3200 বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার হওয়া। এটা রাজনৈতিক দল তার দলের মধ্যে কি করতে পারে? সে সর্বোচ্চ তার সদস্যপদটা খারিজ করতে পারে। একটা রাজনৈতিক দল তাকে জেলও দিতে পারে না, ফাঁসিও দিতে পারে না। প্রশাসন তাকে ধরছে না কেন? পুলিশ তাকে ধরছে না কেন? দলটির নেতারা মনে করেন বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে সুবিধা করার কোনো বাস্তবতা নেই জেনেই সংঘবদ্ধ একটি গোষ্ঠী পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বকেও রাজনীতির রং দিয়ে অপপ্রচারে নেমেছে, যাতে সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির 16 বছরের আন্দোলনের পটভূমি 24শে জুলাই, এমনটা মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আর্থিক অনুদান অনুষ্ঠানে যোগ দেন রিজভী। বলেন, আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামে 10 শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তবে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আশাবাদী দলটি। মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি কথা বলেন। এক জামায়াত নেতার বক্তব্যের জবাবে ডাক্তার জাহিদ বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই বলছেন বিএনপির এই নেতা, তবে সে ষড়যন্ত্রে বিএনপি পা দিতে চায় না। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব 11। সোমবার রাতে নান্নুকে বন্দর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এরপরে ঢাকায় নেওয়া হবে। ভাইরাল ভিডিওতে নান্নুকে শনাক্ত করা হয় এবং ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন নান্নু। এখন পর্যন্ত এই হত্যা মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দিনের আলোয় বাড়ির সামনে গুলি ছুঁড়ে পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। মাত্র 1.5 মিনিটের মধ্যে এই কিলিং মিশন শেষ করে পালায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে 7 জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 11 জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 জন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার 2 পায়ের রক কেটে পালিয়ে যায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বলছেন, দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 1.5 মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। এদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই। এরা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত, তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি। হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই। আমি চাই সুষ্ঠু বিচার, যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক। এইটি আমি দেশের কাছে, প্রশাসনের কাছে এটা দাবি। ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও, না হলে তোমার অবস্থা খারাপ, বা তুমি এসবের মধ্যে যাবো না, রাজনীতি বাদ দাও, চলে যাও। গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর। বড় রামদাহাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন এবং সংবিধান সংশোধন ইস্যুতে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 14তম দিনের বৈঠক শুরু হয় এবং কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সূচনা বক্তব্যে বলেন, কমিশনের ব্যর্থতা সবার ব্যর্থতা। কাঠামোগত সংস্কারে সবাই একমত হতে না পারলে সেটা হবে সবার ব্যর্থতা। জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করে সবাইকে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান আলী রিয়াজ। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। কমিশনের আলাদা করে একটা সত্তা হিসেবে যুক্ত হয়েছে এই আলোচনায় তার নয়। সংবিধানের 15 সংশোধনী বাতিলের ফলে
তার পরের সরকারও অবৈধ বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এই সব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন এবং সংবিধান সংশোধন বিষয়ে আজ রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকটি চলছে ঐকমত্য কমিশনে, ফরেন সার্ভিস একাডেমিতে আমাদের সহকর্মী এই বিষয়ে খোঁজ খবর রাখছেন লাভলি বিথি, অপেক্ষা করছেন আমাদের জন্য। আপনি তো এর আগের ঘন্টার আপডেটেও বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন বিথি। এতক্ষণ আলোচনা চলছে, আলোচনা আসলে কোন পর্যায়ে পৌঁছালো? রাজনৈতিক যারা আছেন নেতৃবৃন্দ কি বলছেন তারা? বৃষ্টি, এখন মধ্যাহ্ন বিরতি চলছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে যে আলোচনাটি চলছিল সেটিতে এখনো কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি। এই কিছুক্ষণ আগে জামায়াতের নায়েবে আমির তাহের এসেছেন, তিনি এখন কথা বলবেন সাংবাদিকদের সাথে। আমরা আসলে সরাসরি সেখানেই চলে যাই। তবে যে বিষয়টি জানতে পেরেছি যে উচ্চকক্ষ গঠনের বিষয়ে কিন্তু মোটামুটি প্রায় বেশিরভাগ দলই একমতে পৌঁছেছে। একমতে পৌঁছানোর যে বিষয়টি সেটি হচ্ছে যে উচ্চকক্ষের গঠন কীরকম হবে, উচ্চকক্ষের ক্ষমতা এখতিয়ার কীরকম হবে। কারণ হচ্ছে যে কোনো দল বলছেন যে উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের অনুরূপ যেন না হয়, সেক্ষেত্রে আসলে উচ্চকক্ষের হাতেই যেন সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ এবং আইন যে প্রস্তাব দিবে সেখানেও যেন তাদের মতামত থাকে, সেই বিষয়গুলো যেন উচ্চকক্ষের হাতে থাকে। এখন জামায়াতের নায়েবে আমির তিনি বক্তব্য রাখবেন, আমরা আসলে সেই বক্তব্যে যদি সরাসরি চলে যাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখছি এখানে মধ্যাহ্নভোজের যে বিরতি চলে, বিরতির পরে সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্রিফ করা হয়। এই মুহূর্তে জামায়াতের যেই নায়েবে আমির আছেন গোলাম পরোয়ার, তিনি ব্রিফ করবেন। এর আগে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন এবং সংবিধান সংশোধন ইস্যুতে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। এটি আসলে 2 দিন ব্যাপী এই বিষয়গুলোতে আলোচনা চলছে। এই আলোচনায় এখন পর্যন্ত কোনো ধরনের মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি। তারপরও রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ধরনের ব্রিফিং করা হয় তাতে বলা যাবে কিংবা বোঝা যাবে আসলে আলোচনা কত দূরে গিয়েছে। আমরা চেষ্টা করব বক্তব্য শুনবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি 17 জুলাই মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ। পরে লিভ টু আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্ত করছে স্বাস্থ্য বিভাগ। তার ব্যক্তিগত ক্লিনিক ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে সরেজমিন তদন্তের কথা জানিয়েছে তদন্ত কমিটির সভাপতি ডাক্তার আব্দুল মান্নান। যমুনা নিউজকে জানিয়েছেন, ডাক্তার হাদির বিরুদ্ধে যত অভিযোগ তা সবকিছু নিয়েই তদন্ত চলছে। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গায় তারা সরেজমিন তদন্ত শুরু করেন। আর আজ আলমডাঙ্গা উপজেলায় তার ব্যক্তিগত ক্লিনিকে গিয়েছেন তারা। দুর্নীতি নিয়ে 2 দফায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। 2024-এ তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় অবৈধভাবে ওই হাসপাতাল চালু করেন। সরকারি হাসপাতালের রোগীদের তিনি পাঠাতেন নিজের ক্লিনিকে। আর 5 আগস্টের পরও ওই জেলারই সিভিল সার্জন করা হয় তাকে। সবশেষ স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। পরে ওই পরীক্ষার ফলাফল 6 মাসের জন্য স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। এখন আমরা আলমডাঙ্গায় আছি, হ্যাঁ, ওই যে ওনার ক্লিনিক যেটা আছে, ক্লিনিকের ওখানে আমরা কাগজপত্র নিতে দেখতেছি, হ্যাঁ, ম্যানেজারের সাথে কথা বলতেছি, স্টাফদের সাথে কথা বলতেছি। উদ্বোধন কর্তৃপক্ষ 10 কর্মদিবস দিয়েছেন, আমরা 10 কর্মদিবসের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি না পারি তাহলে আমরা একটু টাইম পাবো আর কি আমার কর্তৃপক্ষ।
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ওসি সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে গত 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে 80,000 টাকা হাতিয়ে নেন। এমন অভিযোগের ভিত্তিতে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান, সহকারী উপপরিদর্শক বিপ্লব বড়ুয়া সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, কোচিং করা শিক্ষার্থীরা আগেই প্রশ্ন পেয়ে যাচ্ছে। অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছেন না প্রধান শিক্ষক। যদিও তিনি জানিয়েছেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ শহরে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতবর্ষী প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের সুনাম সমৃদ্ধ। তবে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত খোদ শিক্ষকরাই। স্কুলে পড়তে হলে প্রাইভেট আর কোচিং অনেকটা বাধ্যতামূলক। বেশিরভাগ শিক্ষকই কোচিং ব্যবসা চালাচ্ছেন, আর সেখান থেকে পরীক্ষার 2 দিন আগেই প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছে কোচিংয়ের শিক্ষার্থীরা। বারবার অভিযোগ দিলেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ অভিভাবকদের। 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়, আর আমাদের বাচ্চাগুলো 2.5 ঘন্টা সময়ও শেষ করতে পারে না। তখন আমরা যেভাবে এই প্রশ্নটা পড়ে পেলাম যে জামাল একাডেমিতে, হুবহু সেই প্রশ্নের সাথে তার মিল। স্কুলের শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার এর জন্য। তারপরে আর যারা পড়ে না তাদেরকে নাম্বারও দেওয়া হয় না। এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই, আমার ভবিষ্যৎ আমি মনে করতেছি এর সঙ্গে অন্ধকার আর জগৎ নাই। শুধু প্রশ্ন ফাঁস নয়, ছাত্রী হোস্টেলও শিক্ষক কর্মচারীদের দখলে। ল্যাবরুম, টিফিন, উন্নয়ন অবকাঠামো নিয়ে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল, যেখানে মেয়েরা থাকবে, সেখানে শিক্ষকরা থাকে কেন? পরীক্ষার কি বাড়ানো হয়েছে, তারপরে আপনার হচ্ছে স্কুলে তো টিফিন দেয়ই না বাচ্চাদের। স্কুলে আসে যায়, ক্লাসে তেমন পড়া হয় না। ল্যাব আছে, কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি। প্রশ্ন ফাঁসের অভিযোগের তীর যে শিক্ষকের দিকে, তার দাবি সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানেন না। উল্টো প্রধান শিক্ষকের অদক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা। প্রশ্ন তো আমাদের করতে দেয়, আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই। তারপরে প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষা পরিচালনা করে। তারপরে কি হয় সে দায়িত্ব তো আমাদের না, আমরা জানি না এটা। এখানে পরীক্ষা নিয়ে কোনো কমিটি নাই, পরীক্ষার প্রশ্ন বন্টনের কোনো নীতিমালা নাই। এই সুষ্ঠু নীতিমালার জন্য আমরা বলি, যার কারণে হলো আমরা অপরাধ। ল্যাবে তো তালা দেওয়া থাকে, তখন চাবি চাইতে গেলে তখন কর্মচারীরা বলে যে হেড স্যারের কাছে আছে। হেড স্যার তখন স্কুল কখনো থাকে না, আর সেই চাবিটা আমরা নিতে পারি না। প্রধান শিক্ষক জানান, প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চলছে। জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমি হুমকি পাচ্ছি, কিন্তু তারপরে আমার কাজ বন্ধ নাই। আমি ডিসি স্যার তো জেলা শিক্ষক অফিসারকে চিঠি দিয়েছে, ব্যবস্থা নিচ্ছে। আমি সামনের সপ্তাহে স্কুলে চিঠি দিব, কামরুজ্জামানকে চিঠি দিব, তারপরে যারা অভিযোগ করেছে তাদের চিঠি দিব। তদন্ত করে যে রিপোর্ট আমি বিধি মোতাবেক অধিদপ্তরে পাঠিয়ে দেবো, আর কপি আমি ডিসি স্যারের কাছে দিয়ে দেব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আজ 15 জুলাই, ঠিক 1 বছর আগে এই দিনে একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। সব মিলিয়ে জুলাই স্মৃতি ক্যালেন্ডারে 15 তারিখটি সেই দিন যেদিনের পর থেকেই ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণ আন্দোলনে। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে 15 জুলাইয়ের দৃশ্যপট দেখব। 15 জুলাই বেলা 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। আগের রাতে রাজাকার ট্যাগিংয়ের ক্ষোভ তখনও যায়নি, বরং তা ছড়িয়েছে আরও বেশি। হঠাৎ করেই উত্তেজনা বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে।
শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ আর বিপরীতে সশস্ত্র হামলা ছাত্রলীগ যুবলীগের। আমি সেদিন আহত হয়েছিলাম, আমাকে হলো রিক্সায় করে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছেন। মানে আমি নিজে তখন ট্রিটমেন্ট নিব কি, আমি আসলে পায়ের মাঝে একটা গিট বেঁধে হলো গিয়ে ভলান্টিয়ারিং শুরু করি, কারণ আমার নিজের কাছে পাপ হচ্ছিল যে আমার বোনেদেরকে এত বিশ্রীভাবে মারছে। প্রায় 40 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। আহত হয় নারী শিক্ষার্থী সহ অন্তত 400 জন। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। হেলমেট, লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে চলে তাদের মহড়া। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে অবস্থান নিয়ে ইউআইইউ, এআইইউবি আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না? আমরা বাংলাদেশের সন্তান। যাই হয়ে যাক, যেহেতু সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আরেকটা হাত হয়ে তাদের সাহায্য করব। রাতের বেলা আমরা একটা ভাবছি যে মেসেঞ্জারে তো গ্রুপ খোলা যাবে না, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলেছিলাম যে কীভাবে আমরা কালকে ম্যানিফেস্টো তৈরি করব। এদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলে দেশ জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার রেশ চলে আসে 16 শহর পর্যন্ত। সংঘর্ষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একই ঘটনা সারা দিন ধরে চলতে থাকে রংপুর, খুলনা, সিলেট আর রাজশাহীতে। ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, তখনও বিভিন্ন অনুষ্ঠানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে লেলিয়ে দেয়া আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনকার মন্ত্রীরা। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আবারও কয়েক দফা সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। হল প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক হয় উপাচার্যের। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ফেনীর বন্যা দুর্গত 5 উপজেলা থেকে বানের পানি নেমেছে, ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে এবং 7 দিন পরও জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। ফুলগাজী, আনন্দপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থান এখনও জলাবদ্ধ, আর এজন্য নদী, খাল দখলকেই দুষছেন বাসিন্দারা। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বন্যায় যেসব খাতে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে, তবে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে সড়কগুলো আছে এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। যে কালভার্ট না থাকার কারণে পানির আমরা এই ভোগান্তি, আর যেহেতু খালগুলা ওগুলা মানে যে দখল হয়ে গেছে সবগুলা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে পরশুরাম উপজেলায় মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, অতীতের সরকারগুলো বারবার আশ্বাস দিলেও টেকসই বাঁধ নির্মাণ হয়নি, এবার তারা স্থায়ী সমাধান চান। প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার দাবিও জানিয়েছেন তারা। মানববন্ধনে পরশুরামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় বঙ্গোপসাগরে ভারতীয় 2টি ফিশিং ট্রলার সহ 34 জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটককৃতদের বাগেরহাট আদালতে নেওয়া হয়েছে। সোমবার গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। নৌবাহিনী জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় এফবি ঝড়, এফবি মঙ্গলচণ্ডী 38 নামে 2টি ফিশিং ট্রলার আটক করা হয়, যেগুলো 34 জেলে ছিল। আটক ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণে ইলিশ সহ 100 মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে এবং জব্দ করা মাছ মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। জীবনযুদ্ধে টিকে থাকার মতো কত গল্পই না শুনি আমরা। এবার শুনবো অদম্য নাজিমের গল্প। 6 বছর আগে বিদ্যুতের শকে হারাতে হয়েছে 2 হাত 2 পা, শরীরে জটিল রোগ রয়েছে, কিন্তু তারপরও হাঁটতে রাজি নন নাজিম। কাছের মানুষেরা যখন নাজিমকে ভিক্ষা করার পরামর্শ দিচ্ছেন, তখন তার স্বপ্ন উদ্যোক্তা হবার। হার না মানা এই যুবকের গল্প শোনাবেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান।
হেঁটে চলার ক্ষমতা হারিয়েছেন কয়েক বছর আগে। 24 বছর বয়সী নাজিম শত ইচ্ছা সত্ত্বেও ছুঁয়ে দেখতে পারেন না কোনো কিছু। বাবার সাহায্য নিয়ে দিনে অন্তত 2 ঘন্টা ঘরের বাইরে চলাফেরা করেন। ঘটনা শুরু বছর 6 আগে। দিনমজুর হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন তিনি। 11,000 ভোল্টের শকে পুড়ে যায় 2 হাত আর 2 পা। মৃত ভেবেই সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারাত্মকভাবে পুড়ে গেছিল আমার হাত আর পা। রডটা যখন কারেন্টের তারের সাথে লাগছিল তখন আপনার পুরো রডটা আগুনের মতো লাল হয়ে গেছিল একেবারে। আমি হাত যেভাবে ধরে রাখছিলাম রড মুট করে, ওইভাবেই একেবারে রডের ছাপ বয়ে গেছিল। আঙ্গুলগুলো হাড্ডি সহ গলে একেবারে রডের ছাপ বয়ে গেছিল। পায়েও আগুন ধরে প্যান্ট গেঞ্জি যা পরা ছিলাম সব পুড়ে গেছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হয় অসহায় জীবন। যে সন্তান ছিল বাবা মায়ের সহায়, সেই হয়ে যায় পরিবারের বোঝা। জীবন বাঁচানোর তাগিদে আসে ভিক্ষা করার প্রস্তাব। আমি যখন বাসায় আসলাম তখন আমি দেখলাম যে আমার সব হাত পা কেটে দিছে। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, সেখান থেকে আমি একেবারে অর্ধেক হয়ে গেছি। আমার উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি, সেখান থেকে আমি মাত্র 2.5 ফুট হয়ে গেছি। আমার আব্বা আম্মারাও তারা এই উপদেশ দিত যে ভিক্ষা করাও ছেলের এই সেই। আমার আব্বা আম্মাও কখনো আমারে বলে নাই যে আমার ছেলেকে ভিক্ষা করাবো বা এরকম কোনো চিন্তা ভাবনাও তারা আমার কাছে বলে নাই। হেরে যাওয়ার মানুষ নন নাজিম, তাই নিজের মোবাইল ফোনকে পুঁজি করে হয়ে ওঠেন উদ্যোক্তা। ফেসবুকে ভোগ্যপণ্যের পেজ খুলে বিক্রি করছেন মধু আর ঘি। নাজিমের অনলাইন ব্যবসায় সাধ্যমতো সহায়তা করছেন তার রিক্সা চালক বাবা ও গৃহকর্মী মা। আমার মামা অ্যান্ড্রয়েড ফোন চালাইতো, আমি তার থেকে একদিন তার ফোনটা নিয়েছি, মামা একটু ফোনটা দেন। ফোন নিয়ে আমি ট্রাই করছি যে পারি কিনা, দেখি যে আমার এই হাতটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারি। আব্বুরে বললাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, দেখি কোনো একটা চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। এখন আলহামদুলিল্লাহ আমার যতটুকুই হয় আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারি, পরিবারের পাশে থাকতে পারি, এটা আমার সার্থকতা আমি মনে করি। দুর্ঘটনায় জীবন বদলে যাওয়া নাজিমের এখন একটি শপথ, বেঁচে থাকতে কোনোদিন ভিক্ষা করবেন না তিনি। ব্যবসা বড় করার পাশাপাশি লেখাপড়াটাও শেষ করার স্বপ্ন এই তরুণের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে রুশ প্রেসিডেন্টকে। এর পাশাপাশি নেটোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহের বিষয়ে সমঝোতা হয় নেটো ওয়াশিংটনের মাঝে। চলতি সপ্তাহের শুরু থেকে ইউক্রেনের ড্রোন সেন্টার এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অভিযান জোরদার করে রাশিয়া। সোমবারও কিয়েভ সহ বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী, যার লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটি। ইউক্রেনে যখন চলছে রুশ তাণ্ডব, তখন আলোচনার টেবিলে পশ্চিমা নেতারা। সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিবের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের সময় দেওয়া হলো। এর মধ্যে সমঝোতা না হলে 100% পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া এবং দেশটির বাণিজ্যিক সহযোগীদের। আমরা রাশিয়ার উপর খুবই হতাশ। 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে, প্রায় 100% হারে সেকেন্ডারি শুল্ক। এই যুদ্ধে প্রায় $350 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই। এর পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর বিষয়েও জানান ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হবে। নেটোর মাধ্যমে এই সমরাস্ত্র সরবরাহ করা হবে, যাতে ইউক্রেনের সমরাস্ত্র সহায়তা নিশ্চিত করা যায়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সমরাস্ত্র সহায়তা অব্যাহত রাখবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব ধরনের গোলাবারুদ সরবরাহ করা হবে ইউক্রেনে। এর আগে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয় 2 সর্বোচ্চ কূটনীতিকের বৈঠকটি। এতে নয়াদিল্লিকে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক অনুসরণ করে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানায়
বেজিং। অন্যদিকে সীমান্তে চলমান বিরোধ নিরসন সহ সেনা প্রত্যাহার, সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে চীনের উপরাষ্ট্রপতি হান সিং এর সাথে বৈঠক করে এস জয়শঙ্কর। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে চীনা সেনাদের সাথে ভারতীয় বাহিনীর সংঘর্ষের পর এবারই প্রথম দেশটিতে সফরে গেলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।